এদিকে নাসিরুদ্দিন পাটোয়ারি ও সার্জিসের বিরুদ্ধে মামলা। একে একে গ্রেফতার হবেন এনসিপির নেতারা। কপাল খুলে গেল আওয়ামী লীগের। হঠাৎ একই কাণ্ড ঘটালেন সার্জিও গোর। পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার হয়েছেন সার্জিস হাসনাত আব্দুল্লাহ, নাসিরুদ্দিন পাটোয়ারি এবং সার্ভিস আলম যে ধাক্কাধাক্কি করেছে, পুলিশের গায়ে হাত তুলেছে, এই সকল বিষয়কে কেন্দ্র করে বিএনপি এই এনসিপির শীর্ষ পর্যায়ের নেতা ডারবি নাসির এবং সার্ভিস আলমের বিরুদ্ধে মামলা করেছে। তার সাথে আরো 10 জন আছে। তার মানে এদেরকে প্যাকেট করে ফেলবে। সার্জিও গোর কেনই বা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠক করলেন, কি বার্তা দিতে চাচ্ছেন তিনি এই সফরে? গোর সাবির হোসেন চৌধুরীর সঙ্গে একা বৈঠক করলেন, নাকি সেখানে শিরিন শারমিন চৌধুরী কিংবা সেলিনা হায়াত আইভিউ ছিলেন? জুলাই আন্দোলন বা জুলাই অভ্যুত্থানের 2 বছরের মাথায় এসে গণেশ উল্টে গেল কেন? এটা কি জুলাই যোদ্ধাদের বা এই এনসিপিদের কর্মফল? দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যেই জেনেছেন দেশের বিভিন্ন স্থানে গিয়ে এনসিপির নেতাকর্মীরা হামলার শিকার হয়েছে, মারধরের শিকার হয়েছেন। শুধু এটাতেই ক্ষান্ত নয়, এই এনসিপির কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে আবার মামলাও করা হয়েছে। দর্শক, তবে প্রশ্ন হচ্ছে, তারা কি এখন গ্রেফতার হবেন? তারা গ্রেফতার হবেন কি না হবেন তা একটু পরেই জানতে চলেছেন দর্শক। এরই মাঝখানে এবার আওয়ামী লীগের জন্য রয়েছে একটা সুখবর। দর্শক, আপনারা ইতিমধ্যেই জানেন যে গত 30 তারিখে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর বাংলাদেশ সফরে এসেছেন। দর্শক, ইতিমধ্যেই শোনা যাচ্ছে তিনি গতকাল বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে বৈঠক করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য, তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে বৈঠক করেছেন। দর্শক, কোন নেতার সাথে এই সার্জিও গোর বৈঠক করলেন সে বিষয়টিও একটু পরেই জানতে পারবেন। দর্শক, আপনার কাছে কি মনে হয়, সার্জিও গোরের এই আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে বৈঠক করাকে কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার কোনো যোগাযোগ বা কোনো কানেকশন খুঁজে পাচ্ছেন কিনা তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। তো দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর তার সফর নিয়ে আলোচনা ফুরাচ্ছে না। 30 জুলাই অর্থাৎ তার সফরের প্রথম দিন সন্ধ্যার পরে রাতে বেশ দীর্ঘ সময় ধরে সার্জিও গোর বাংলাদেশের রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। এবং তার চাইতেও চমক জাগানো খবর হচ্ছে, বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। নেতা নাকি নেতাদের, সেটা নিয়ে কনফিউশন রয়েছে। আরও বেশ কয়েকটি রাজনৈতিক নেতাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন, তার মধ্যে জাতীয় পার্টিও রয়েছে। আওয়ামী লীগের কার সঙ্গে মিটিং করলেন বিভিন্ন খবর পাওয়া যাচ্ছে। চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি সার্জিও গোর কেনই বা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠক করলেন, কি বার্তা দিতে চাচ্ছেন তিনি এই সফরে। এই মুহূর্তে আওয়ামী লীগের দায়িত্বশীল নেতৃত্বের জায়গায় যদি আমরা চোখ দিই তাহলে 4 জনের নাম আসবে। 4 জনের মধ্যে একজন হচ্ছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। কিন্তু সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের শারীরিক অবস্থা খুবই খারাপ, সেই কারণে এই আলোচনার জায়গা থেকে আব্দুল হামিদকে আপনি বাদ দিতেই পারেন যে আব্দুল হামিদের সঙ্গে এই বৈঠকটা হয়নি। বাকি 3 জন কারা, যারা আওয়ামী লীগের বেশ গুরুত্বপূর্ণ নেতা হিসেবে স্বীকৃত, যাদের মধ্যে সাবির হোসেন চৌধুরী, যাকে নিয়ে অনেকদিন থেকে গুঞ্জন চলছে রিফাইন আওয়ামী লীগ তাকে নিয়ে করা হবে, কিন্তু তিনি রাজি হননি বলেই সেটা হয়নি। সাবির হোসেন চৌধুরীর সঙ্গে এর আগে নর্ডিক অঞ্চলের রাষ্ট্রদূতদের গোপন বৈঠকের খবর আমরা গণমাধ্যমে জেনেছিলাম। আর দুজনই নারী। সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, যাকে খুব দ্রুত সময়ের মধ্যে পররাষ্ট্রমন্ত্রীর এপ্রিলের ভারত সফরের পরে জামিন পেতে দেখেছি, এবং জামিন পাওয়ার সঙ্গে সঙ্গে 4 ঘন্টার মধ্যে তিনি কারামুক্ত হয়ে বাসায় ফিরেছেন, সেই ঘটনাও আমরা দেখেছি। সেখানে যে ভারতের কিংবা আন্তর্জাতিক প্রভাব রয়েছে ছিল, সেটা বুঝতে আপনাকে খুব বেশি বড় ধরনের বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। আরেকজন রয়েছেন সদ্য কারামুক্ত হওয়া নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি। এছাড়া আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ কোনো নেতা বাংলাদেশে অবস্থান করছেন না, যারা আছেন তারা সবাই জেলে আছেন। শোনা যাচ্ছে সার্জিও গোর আওয়ামী লীগের 2 জন নেতাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, এবং সেই 2 জনের মধ্যে একজন পুরুষ একজন নারী। শেষ পর্যন্ত যদি এই 2 জনকে আমন্ত্রণ জানিয়ে থাকেন তাহলে নারীদের মধ্যে কে, শিরিন শারমিন চৌধুরী নাকি সেলিনা হায়াত আইভি, আমরা জানি না। এরকম গুঞ্জন শোনা যাচ্ছে। পুরুষ নেতা সাবির হোসেন চৌধুরী ছাড়া আর কেউ দায়িত্বশীল নেতা বাংলাদেশে নেই। তাহলে ডেফিনেটলি সাবির হোসেন চৌধুরীর সঙ্গে সার্জিও গোরের বৈঠক হয়েছে, যেটা অতি গোপনে হয়েছে।
কিন্তু নারী নেত্রী কি উপস্থিত ছিলেন, নাকি নানা ধরনের শঙ্কা, নিরাপত্তা এসব কারণে শিরিন শারমিন চৌধুরী কিংবা সেলিনা হায়াত আইভি তো নারায়ণগঞ্জে থাকেন, নারায়ণগঞ্জ থেকে এত দূরের রাস্তায় ঢাকায় হোটেলে, যে হোটেলে সার্জিও গোর মানে অবস্থান করছেন, সেই হোটেলে মিটিং করতে নিশ্চয়ই আসার কথা নয়। তাহলে বাকি থাকে শিরিন শারমিন চৌধুরী, সাবেক স্পিকার, যাকে খুব দ্রুত জামিন এবং কারামুক্ত হতে আমরা দেখেছিলাম। শিরিন শারমিন চৌধুরী কি উপস্থিত ছিলেন? শিরিন শারমিন চৌধুরীকে আওয়ামী লীগের বড় দায়িত্ব দেওয়া হতে পারে দল গোছানোর। অনেকদিন থেকে এই আলোচনাটা শুনছি, গত 2 বছর থেকে এই আলোচনা চলছিল সাবির হোসেন চৌধুরীর ব্যাপারে। আওয়ামী লীগের বর্তমান সভানেত্রী শেখ হাসিনা খুব একটা কনভিন্স না, কিন্তু শিরিন শারমিন চৌধুরী কিংবা সেলিনা হায়াত আইভি তাদের ব্যাপারে বোধহয় তার কোনো আপত্তি থাকার কথা নয়। আর শিরিন শারমিন চৌধুরী তো শেখ হাসিনার ভালোবাসার কল্যাণেই মানে সংসদে স্পিকারের জায়গায় বসেছিলেন এবং তাকে রাষ্ট্রপতি বানানোর আলোচনাও চলছিল। যখন কিনা শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি বানানো হলো, সেই সময় অনেকেই বলছিলেন কনফার্ম শিরিন শারমিন চৌধুরী হতে যাচ্ছেন রাষ্ট্রপতি, কিন্তু আমরা পরবর্তীতে দেখেছি যে শাহাবুদ্দিন চুপ্পুকে বেছে নিয়েছিলেন শেখ হাসিনা, যেটা অনেক বিতর্ক জন্ম দিয়েছিল। গোর সাবির হোসেন চৌধুরীর সঙ্গে একা বৈঠক করলেন, নাকি সেখানে শিরিন শারমিন চৌধুরী কিংবা সেলিনা হায়াত আইভিউ ছিলেন? বিভিন্ন সূত্র বলছে যে মানে নিরাপত্তা সহ বিভিন্ন কারণে আওয়ামী লীগের নারী নেত্রীদের যাকে আমন্ত্রণ জানানো হয়েছিল তিনি হোটেলে উপস্থিত হননি। সূত্র দাবি করছে যে নারী উপস্থিত হননি, মানে পুরুষ প্রতিনিধির সঙ্গেই বৈঠক করেছেন। সেটা যে সাবির হোসেন চৌধুরী হবেন এটা মানে না জানলেও বোঝা যায় যে সার্জিও গোর যদি আওয়ামী লীগের কোনো প্রতিনিধির সঙ্গে বৈঠক করে থাকেন, পুরুষ প্রতিনিধি, তাহলে সেটা সাবির হোসেন চৌধুরী হবে। কি কথা হলো তাদের সঙ্গে? অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেই বা কি কথা হলো? আর আওয়ামী লীগকে বাংলাদেশ সরকার যেহেতু কার্যক্রম নিষেধাজ্ঞার আওতায় ফেলে রেখেছে এবং আওয়ামী লীগের নিবন্ধনও স্থগিত করে রাখা হয়েছে, সেই মুহূর্তে আওয়ামী লীগের নেতার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি কেন বৈঠক করবেন? এই বৈঠকটাকে কি আপনি কোনোভাবেই হালকা করে দেখতে পারবেন, ছেলেখেলা ভাবতে পারবেন? কোনোভাবেই না। এবং মানে এই বৈঠক একটা অর্থে এটা প্রমাণ করে যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ভারতের চোখে বাংলাদেশকে দেখতে চাইছে, আর ভারত চাইছে বাংলাদেশে ইনক্লুসিভ রাজনীতি, অর্থাৎ আওয়ামী লীগের ওপরে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক, এটা ভারত চাইছে। সুর মেলাচ্ছে সম্ভবত ডোনাল্ড ট্রাম্প প্রশাসন, এবং সেই বার্তা নিয়েই কি সার্জিও গোর মানে তাদের নিজস্ব স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারের বাইরে যদি একটা ইস্যু থাকে, সেটা কি এই ইস্যু যে আওয়ামী লীগের ওপরে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, নাকি আরও বড় পরিসরে ইস্যুটা বিস্তৃত হবে, যেখানে শেখ হাসিনার ফেরাটাকে নিরাপদ করতে চাইবেন ডোনাল্ড ট্রাম্প? জো বাইডেন প্রশাসনের হাত ছিল শেখ হাসিনা সরকারের পতনের পেছনে, এই আলোচনাটাও আমরা শুনছি, গত 2 বছর থেকে শুনছি। এবং ডোনাল্ড ট্রাম্প মানে বাংলাদেশে তাদের মানে ইউএস ভিত্তিক ইউএসএইড যে এনজিওর কার্যক্রম, সেই কার্যক্রম গুটিয়ে নিয়েছেন। ইউএসএইড বাংলাদেশের রাজনৈতিক মানে পরিবর্তনের জন্য কিংবা রাজনৈতিক ক্ষেত্রে একটা বড় অর্থ ইনভেস্ট করেছে, এই আলোচনা ছিল, এবং সেটা ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পরে স্বীকারও করেছেন। একটা বিপুল পরিমাণ অর্থ যেটা বিনিয়োগ করা হচ্ছিল সেটা আর দেয়া হবে না, এই বক্তব্য এসেছিল। ট্রাম্পের প্রতিনিধি সার্জিও গোর, যিনি ট্রাম্পের খুবই ঘনিষ্ঠ বন্ধু, বয়সে অনেক ছোট হওয়া সত্ত্বেও মাত্র 37 বছরের সার্জিও গোর কিন্তু ডোনাল্ড ট্রাম্পের খুবই ঘনিষ্ঠ বন্ধু। কি হচ্ছে ভেতরে ভেতরে? আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে গোরের যে বৈঠক, সেই বৈঠকেই বা কি আলোচনা হবে? প্রথম দিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরে পররাষ্ট্রমন্ত্রীর যে এক্সপ্রেশন ছিল, সেই এক্সপ্রেশনের মূল কারণ কি এগুলো ছিল যে আওয়ামী লীগের প্রতিনিধির সঙ্গে গোর মিটিং করতে চেয়েছেন, ভারতের বাংলাদেশে নিযুক্ত যিনি রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী তার সঙ্গে মিটিং করতে চেয়েছেন, এই ব্যাপারগুলোতে বাংলাদেশের পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছে, যেটা গোর শোনেননি কিংবা শুনছেন না, মানছেন না। ব্যাপারটা খুব একটা সাধারণ চোখে দেখার অবকাশ বোধহয় নেই। ভেতরে ভেতরে তাহলে কি হচ্ছে আমরা জানি না। এই ভেতরে ভেতরে কি হচ্ছে যখন আমরা জানি না, তখন ব্যাপারটার জন্য অপেক্ষা করাই ভালো। আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং শেষে কি ব্রিফিং আসে কিংবা বিভিন্ন পক্ষের নড়াচড়াতে কি বোঝা যায়, সেটাই আমাদের দেখার জন্য, বোঝার জন্য অপেক্ষা করতে হবে। তবে বরাবরের মতো মানে আমাদের একই প্রত্যাশা যে ঘটনা যাই ঘটুক না কেন, ঘটনাগুলো যেন দেশের স্বার্থে ঘটে, দেশের স্বার্থ হানি হয় এমন কিছু যেন না হয়, রাজনৈতিক সহিংসতা যেন তৈরি না হয়, এই ব্যাপারটাই আমাদের পক্ষ থেকে প্রত্যাশা থাকবে। দর্শক, আপনি কি ভাবছেন কিংবা মনে করতে পারছেন যে আওয়ামী লীগের প্রতিনিধিদের সঙ্গে যখন বৈঠক হলো, সেখানে সাবির হোসেন চৌধুরীর সঙ্গে শিরিন শারমিন চৌধুরী কিংবা সেলিনা হায়াত আইভি যে কোনো একজন কি উপস্থিত ছিলেন, নাকি সাবির হোসেন চৌধুরী একাই বৈঠক করলেন? সেই বৈঠকে কি আলোচনা হলো? কেনই বা গোর আওয়ামী লীগের নেতার সঙ্গে বৈঠক করবেন? ভেতরে কি হচ্ছে? অন্দরমহলের খবরটা কি? এনসিপির শীর্ষস্থানীয় নেতাকর্মীদের উপরে হামলা চালানো হচ্ছে, তারা হামলার সম্মুখীন হচ্ছে, তারা মার খাচ্ছে। নতুন করে দেখতেছি মামলাও খাচ্ছে, এনসিপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলাও হচ্ছে। কিন্তু কেন? এনসিপি জুলাই মাসকে কেন্দ্র করে সমগ্র দেশব্যাপী জুলাই পদযাত্রার ঘোষণা দিয়েছিল। পরবর্তীতে আবার দেখেছিলাম তারা গোপালগঞ্জ থেকে সারেন্ডার করেছে, যে গোপালগঞ্জে তারা যাবে না। গোপালগঞ্জে প্রিভিয়াস তাদের একটা এক্সপিরিয়েন্স আছে।
গুড এক্সপিরিয়েন্স হোক আর ব্যাড এক্সপিরিয়েন্স হোক সেটা আমরা জানি। এরপরে বললো গোপালগঞ্জ সহ 6টি জেলাতেই তারা যাবে না। বেশ ভালো, সেই সকল জায়গা তাদের জন্য রিস্কি মনে হয়েছে, ঝুঁকিপূর্ণ মনে হয়েছে। কিন্তু এখন বাস্তবতা যেটা দেখতেছি, তারা যেই গঞ্জেই যাচ্ছে সেই গঞ্জেই তো তারা হামলার সম্মুখীন হচ্ছে। মানে তাদের জন্য শুধু গোপালগঞ্জ ঝুঁকিপূর্ণ না, সমগ্র দেশই মনে হয় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। আমরা হবিগঞ্জের দৃশ্য দেখলাম, তারা সেখানে ধোলাই খেলো। এরপরে হবিগঞ্জ হয়ে তারা সিলেট যাওয়ার পথে গোলাপগঞ্জেও ধোলাই খেলো, হামলার সম্মুখীন হলো, আক্রমণের সম্মুখীন হলো। কিন্তু কেন? জুলাই আন্দোলন বা জুলাই অভ্যুত্থানের 2 বছরের মাথায় এসে গণেশ উল্টে গেল কেন? এটা কি জুলাই যোদ্ধাদের বা এই এনসিপিদের কর্মফল? এটা কি রিভেঞ্জ অফ নেচার নাকি রিভেঞ্জ অফ পলিটিক্স? বা এই যে তাদের উপরে হামলা চালানো হচ্ছে, তাদেরকে আক্রমণ করা হচ্ছে, তাদেরকে মারা হচ্ছে, কারা তাদের উপরে আক্রমণ করছে? আমরা সোশ্যাল মিডিয়ায় ভিডিও ক্লিপসে, টেলিভিশনে, পেপার পত্রিকায় দেখতেছি এর সাথে বিএনপি, ছাত্রদল, যুবদল জড়িত আছে, অন্য কেউ থাকতে পারে। বা এই যে মামলা দেয়া হচ্ছে, কি ধরনের মামলা দেয়া হচ্ছে? দর্শক শ্রোতা, আজকে এই বিষয় নিয়ে কিছু কথা বলবো। তো চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্টে। শুরুতে আসি, এই এনসিপির নেতাকর্মীরা এখন যা পাচ্ছে সেটা তাদের কর্মফল কিনা, রিভেঞ্জ অফ নেচার বা রিভেঞ্জ অফ পলিটিক্স কিনা? এটি বুঝতে হলে আমাদেরকে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সেই 18 মাসে এই জুলাই যোদ্ধাদের কর্মকাণ্ড একটু দেখতে হয় পূর্বে গিয়ে। এই 18 মাসে আমরা দেখেছিলাম মব সন্ত্রাস, জুলাই যোদ্ধা নামে তারা যত্রতত্র গিয়ে হামলা করতো, আক্রমণ করতো, মারতো, পেটাতো। কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কে মুক্তিযোদ্ধা, কে গণ্যমান্য ব্যক্তি, কে কোন জায়গার, তাদের ভ্রুক্ষেপ ছিল না। তারা যত্রতত্র গিয়ে মানুষকে পেটাতো, মানুষের ঘর বাড়ি ভাঙচুর করতো, লুটপাট করতো। মনে হচ্ছিল যে জুলাই যোদ্ধাদের কাছে আইন, আদালত, বিচার ব্যবস্থা বলতে কিচ্ছু নেই। তো 2 বছরের মাথায় এসে এখন সেটাই তো মনে হচ্ছে জুলাই যোদ্ধাদের উপর ঘাড়ে এসে পড়েছে। এখন তারা মার খাচ্ছে, তারা হামলার সম্মুখীন হচ্ছে, তারা আক্রমণের সম্মুখীন হচ্ছে। তো এটাকে কি বলবেন, রিভেঞ্জ অফ নেচার নাকি রিভেঞ্জ অফ পলিটিক্স? এরপরে যদি মামলার দিকে একটু দেখি, ডক্টর ইউনূসের 18 মাসে মামলার ধরনটা কেমন ছিল? যাদেরকে পেটাতো, যাদেরকে মারতো, যাদেরকে লাঞ্ছিত অপমানিত করতো, তাদের বিরুদ্ধেই মামলা দেওয়া হতো। তাদেরকে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হতো, তাদেরকে ফ্যাসিস্টের দোসর হিসাবে মামলা দেওয়া হতো এবং তাদেরকে কারাগারে পাঠিয়ে দেওয়া হতো। তো এখন কি সেই কর্মফলটাই ঘুরে এসেছে না? আমার কাছে তো তাই মনে হচ্ছে। কারণ হবিগঞ্জে আমরা দেখলাম মার খেলো এনসিপির লোকজন, এটা তো সত্য, মানতে হবে। ভিডিও ক্লিপসে, এভিডেন্সে আমরা যতটা দেখেছি এনসিপির লোকজনই মার খেয়েছে। সার্জিস আলম আহত হয়েছে এবং একটি ছেলের চোখ নষ্ট হয়ে গেছে। ডাক্তার বলছে যে সেই চোখের দৃষ্টিশক্তি আর ফিরে আসবে না। খুবই দুঃখজনক, মর্মান্তিক ঘটনা। এখন দেখতেছি সেখানে এনসিপির উপরেই আবার মামলা এসে পড়ছে, তাদেরকেই মামলা দেওয়া হচ্ছে। হত্যা চেষ্টার মামলা দেওয়া হচ্ছে, লুটপাট ধ্বংসযজ্ঞের মামলা দেওয়া হচ্ছে, ছিনতাইয়ের মামলা দেওয়া হচ্ছে। তো এটাও কি তাহলে রিভেঞ্জ অফ নেচার বা পলিটিক্স? দ্যাট মিনস হামলা এবং মামলার যে ধরন আমি দেখালাম আপনাদের দর্শক শ্রোতা, 18 মাসে জুলাই যোদ্ধারা যা করেছিল এখন সেটাই জুলাই যোদ্ধাদের ঘাড়ে গিয়ে পড়ছে। এটা জুলাই যোদ্ধাদের কর্মফল বলবেন না অন্য কিছু বলবেন? এবার আসি আরেকটি পয়েন্টে। হামলাগুলোও তো আমরা দেখেছি কি ঘটেছে, হবিগঞ্জে কি ঘটেছে আমরা দেখেছি। এরপরে গোলাপগঞ্জে যাওয়ার, সিলেট যাওয়ার পথে গোলাপগঞ্জে 2-2বারের মতো হামলা হয়েছে, গাড়ি ভাঙচুর হয়েছে, আমরা সবই দেখেছি। কিন্তু মামলাগুলো কিন্তু এখানে ইন্টারেস্টিং একটা বিষয়। মামলাগুলো সম্পর্কে আপনাদেরকে একটু বলি। আমরা দেখলাম যে হবিগঞ্জের ঘটনার পরের দিন হায়ার হয়ে এনসিপির নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, দুজন পার্লামেন্টের সদস্য, মাহমুদা মিতু, এরপরে এনসিপির লোকজন নিয়ে তারা হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দিল। শ্রীমঙ্গলে গিয়ে পুলিশের বাধার সম্মুখীন হলো। আর পরে সামনে ট্রাক রাখা হলো, ট্রাক দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করা হলো। এটি নিয়ে পূর্বে আলোচনা করেছিলাম। তো কয়েকটা বাধা অতিক্রম করে সামনে গেলেও তারা কিন্তু হবিগঞ্জ গিয়ে পৌঁছাতে পারেনি। পরবর্তীতে কি করলো, পুলিশ ফাঁড়িতে ঢুকে একটা মামলা দিল। তো সেই মামলায় 110 জনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, 110 না জানো 11 জনের বিরুদ্ধে। তো 10 জনের নাম ঠিকানা উল্লেখ করে তারা মামলা দিয়েছে, আর 100 জনকে রেখেছে অজ্ঞাতনামা। ঠিক আছে, তারা মামলা দিয়েছে, মামলার যৌক্তিকতাও রয়েছে। কারণ আমরা ভিডিও ক্লিপসে, সোশ্যাল মিডিয়া, পেপার পত্রিকা, টেলিভিশনে যা দেখেছি সেখানে এনসিপির উপরেই তো হামলা হয়েছে, এনসিপির নেতাকর্মীদের উপরে। তো তারা মামলা দিতেই পারে। কিন্তু পরবর্তীতে আজকে যেটা দেখলাম যে হবিগঞ্জের ছাত্র দলের পক্ষ থেকে এনসিপির বিরুদ্ধে একটা মামলা দেওয়া হয়েছে। সেই মামলায় আসামি করা হয়েছে 50 জনের মতো। সেখানেও আবার 10 জনের নাম ঠিকানা উল্লেখ করা হয়েছে, বাকি 40 জনের মতো অজ্ঞাতনামা রাখা হয়েছে। কিন্তু আমি বুঝলাম না যে এই মামলাটা কি জন্য দেওয়া হলো, মানে ছাত্রদল কি হিসাবে মামলাটা দিয়েছে। আমার কাছে প্রথমে মনে হয়েছিল যে মামলাটি দিতে পারে যেই ছেলেটি চোখ হারিয়েছে, তো সেটা
বিএনপি ছাত্রদল যারা হামলা করেছে তারা তো আগেই বলেছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি এই যে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিচ্ছে, উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, আউল ফাউল কথাবার্তা বলতেছে, সেই জন্য তারা তাদেরকে পিটিয়েছে, মেরেছে, সরকারের বিরুদ্ধে এলোমেলো কথাবার্তা বলছে। তো সেক্ষেত্রে চোখ হারানো এই ছেলেটির দায় কে নিবে? তো আমি ভেবেছিলাম যে এই জন্য মনে হয় নাসিরউদ্দিন পাটোয়ারি সহ অনেককে কেন্দ্র করে ছাত্রদল বিএনপির পক্ষ থেকে মামলা দেওয়া হয়েছে, যে তারা উস্কানিমূলক বক্তব্য দিয়েছে, তারাই এই সহিংসতার ইন্ধন দিয়েছে, সেই সহিংসতায় যে ছেলের চোখ গেছে বা যারা আহত হয়েছে তার দায় এনসিপিকে নিতে হবে। আমি ভেবেছিলাম মামলাটা এমন কিছু হবে, তাহলে কিন্তু মামলাটার একটা গ্রাউন্ড থাকে, একটা গ্রহণযোগ্যতা থাকে। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো, আমি যখন মামলাটা পড়তে গেলাম তখন দেখলাম সেখানে হত্যা চেষ্টা দেখানো হয়েছে, এরপরে সন্ত্রাসী কর্মকাণ্ড, লুটপাট, ভাঙচুর সেগুলো দেখানো হয়েছে, এবং ছিনতাই দেখানো হয়েছে যে সার্জিস আলম, এরপরে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং এনসিপির নেতাকর্মীরা নাকি সেখানে ছিনতাই করেছে। ছাত্র দলের নেতাকর্মীদের যারা ছিল তাদের পকেট থেকে নাকি ফোন নিয়ে গেছে। দেখলাম যে আইফোন 13, আইফোন 14, আইফোন 12, এরপরে স্যামসাং S24 নাকি কি যেন মডেল উল্লেখ করে দিয়েছে দেখলাম। তো এগুলো নাকি নিয়ে গেছে। আর সেখানে বলেছে যে ছাত্র দলের নেতাকর্মীদের উপরে নাকি এনসিপিরা পিটিয়েছে, রড, লাঠি, ধারালো অস্ত্র, দেশীয় অস্ত্র এগুলো দিয়ে নাকি পিটিয়েছে। তো আমি এই মামলাটা দেখে কিছুটা অবাক হয়ে গেলাম যে এ আবার কি দেখতেছে। এই যে এনসিপির নেতাকর্মীরা ছাত্র দলের নেতাকর্মীদেরকে পিটিয়েছে দেশীয় অস্ত্রশস্ত্র, রড, লাঠি সোটা দিয়ে, মানে এটা কোন জায়গায় ঘটেছে? এটা কি হবিগঞ্জে ঘটেছে? মানে এর কোনো তথ্য প্রমাণ, এভিডেন্স তো আমরা কিছু দেখলাম না। মানে এটা কি কোনো রুমের মধ্যে ঘটেছে না বাইরে ঘটেছে? বাইরে ঘটলে তখন ক্যামেরাম্যানরা, সাংবাদিকরা কই ছিল? কিছুই তো দেখলাম না। তবে হাস্যকর লাগলেও এই মামলাটার কিন্তু সেই 18 মাসের মামলার সাথে মিল আছে। 18 মাসে গিয়ে অপমানিত, লাঞ্ছিত, গায়ে হাত তুললো সাংবাদিক পান্নার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কার্জন স্যারের বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকীর গায়ে তারা হাত তুললো, আরো মুক্তিযোদ্ধাদের গায়ে, আবার তাদেরকেই সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে জেলে ঢুকিয়ে দিয়েছিল। তো সেই হিসেবে কিন্তু এই মামলাটা হাস্যকর হলেও মামলাটার একটা মিল আছে, যে পিটানি খেয়েছেও এনসিপি, হ্যাঁ, আহত হয়েছেও এনসিপি, রক্ত ঝরেছেও এনসিপির, আবার মামলা হয়েছে এনসিপির বিরুদ্ধে। এটা মিল আছে না? বা এর পূর্বে আমি আলোচনা করেছিলাম এই হবিগঞ্জের ঘটনার আগের দিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেখানের যে সালাউদ্দিন আম্মার, শিবিরের নেতা, তিনি ছাত্রলীগ ট্যাগ দিয়ে যাদেরকে পেটালো তাদেরকেই আবার সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে গ্রেপ্তার করে দিয়েছে দুইজন। তো ওই মামলার সাথে কিন্তু এই মামলার একটা রিলেটেড, তাই না, এই আছে, কিন্তু প্রাসঙ্গিকতা আছে, ওটার সাথে কিন্তু মিলে। যদিও পরবর্তীতে বিভিন্ন প্রতিবাদের মুখে আমরা দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সালাউদ্দিন আম্মার সহ 8 জন না 9 জনের বিরুদ্ধে মামলা হয়েছে, হত্যা চেষ্টা মামলা। তো যাই হোক, তো এই তো হলো পরিস্থিতি। এখন আসি আরেকটা পয়েন্টে, এই পয়েন্টটি বলে শেষ করব। সেটি হলো, এই যে বিএনপির ছাত্রদল, যুবদল, এরা যে এনসিপিদেরকে যত্রতত্র পেটাচ্ছে, এটি আসলে কেন? আপনারা ভাই এদেরকে পেটাচ্ছেন কেন? নাসিরউদ্দিন পাটোয়ারি যদি এলোমেলো কথাবার্তা বলে থাকে, যদি না সে এলোমেলো কথা বলে, তার কথা শুনে মনে হয় না যে সে কোনো আসলে পলিটিশিয়ান, তাকে মনে হয় কমেডিয়ান। তো সেজন্য তার বিরুদ্ধে তো আইন আছে, আদালত আছে, তার বিরুদ্ধে মামলাও তো দিয়ে দিতে পারেন। তিনি যে উস্কানিমূলক কথাবার্তা বলতেছে, তিনি যে এই এলোমেলো কথাবার্তা বলতেছে, সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপ্রাসঙ্গিক কথাবার্তা বলতেছে, মামলা দিয়ে দেন তার বিরুদ্ধে। লাঠি সোটা নিয়ে তাদেরকে পেটাতে হবে কেন? তাহলে এই দৃশ্যটা দেখে তো মনে হচ্ছে যে আপনারা বিরোধী দলের রাজনৈতিক অধিকার দিতে চান না। তো বিরোধী দল কি রাজনীতি করবে না? বিরোধী দলের রাজনীতি করার কি অধিকার নেই গণতান্ত্রিক ভাষায়, গণতান্ত্রিক পলিটিক্যাল সিস্টেমে? তো আপনারা গণতন্ত্রে, মানে বিরোধী দলের রাজনৈতিক অধিকার যদি লঙ্ঘন করেন, বিরোধী দলকে রাজনীতি করতে যদি না দেন, তাহলে তো এটা ফ্যাসিবাদের আলামত বলে মনে হচ্ছে। এটা কোনো দিনই কাম্য না। তো কনক্লুশনে এসে যেটা বলতে চাই সেটা হলো, এনসিপির উপরে এখন যা হচ্ছে তাতে মনে হচ্ছে এগুলো এনসিপির হাতের কামাই। আমার কাছে তাই মনে হচ্ছে। তারা 18 মাসে যা যা করেছে এখন সেগুলোই তাদের ঘাড়ে এসে পড়ছে। আর বিএনপি, ছাত্রদল, যুবদল এখন যা করছে সেটা অনেকটা আওয়ামী লীগ, তখনকার ছাত্রলীগ, যুবলীগের রাজনীতির সাথে মিলে যাচ্ছে বলে আমার মনে হয়। তো এখান থেকে তারা ফিরে আসুক, একটা সকল দলের রাজনৈতিক অধিকার বলতে যে একটা কথা, সেটা প্রতিষ্ঠিত হোক, সবাই তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করুক, সব দলের সহ অবস্থান থাকুক রাজনীতির মাঠে। মানে এটাই তো আমাদের কামনা ছিল, আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত ছিল। আমরা ফ্যাসিবাদকে দমন করলাম, ফ্যাসিবাদকে হারালাম, ফ্যাসিবাদকে বিদায় জানালাম। তো আবারও যদি সেই ফ্যাসিবাদী মাথাচাড়া দিয়ে ওঠে, তাহলে তো মানে প্রশ্ন ওটাই আসবে যে তাহলে তো আগেই ভালো ছিলাম, খারাপটা কি ছিলাম? দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।